নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি বাইরে কিন্তু বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে। এখন ওই 7টা মতন বাজে। আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে সেটা পরে বলছি। আর আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে একেবারে ঝটপট ছাদে চলে এসেছি। গতকাল রাত্রে ড্রাগন ফলের গাছে যেই ফুলের গুঁড়িটা হয়েছিল সেটা কিন্তু কালকে রাত্রেবেলায় ফোটার কথা ছিল, কিন্তু সেটা আজকে দেখলাম যে সকালবেলা এখনো কিন্তু ফুলটা বেশ ভালো মতনই ফুটে আছে। আমার মনে হচ্ছে গতকাল রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টির জন্যই হয়তো ফুলটা এখনো নষ্ট হয়ে যায়নি। আর যেহেতু আজকে সকালবেলা এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, মেঘলা আকাশ রয়েছে, সেই জন্যই হয়তো ফুলটা এখনো পর্যন্ত টাটকা অবস্থাতেই রয়েছে। তবে ভেতর রেণুগুলো কিন্তু একটু নরম, মানে নাল হরহরে মতন কিন্তু হয়ে গেছে। আমি হাত দিয়ে ভাবছিলাম পরাগায়ন করে দেবো ফুলটার, কিন্তু সেই উপায়টা আর দেখলাম হলো না। হাত দিয়ে দেখলাম একদম নরম হয়ে হাতের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, ঠিক ওই ভেন্ডির আঠা যেরকম হয় ঠিক ওরকম টাইপেরই কিন্তু হয়ে গেছে। সকালবেলা যখন আমি ছাদে আসছিলাম তখন কিন্তু আমি একদমই ভাবিনি যে ফুলটা কিরকম জীবিত অবস্থায় অথবা এই টাটকা অবস্থাতে এরকম ফুটন্ত ফুলটা আমি দেখতে পাবো, এটা আমি একদমই ভেবে কিন্তু ছাদে আসিনি। আমি ভেবেছিলাম হয়তো ছাদে গিয়ে দেখি ফুলটা আদৌ ফুটেছে নাকি আজকে রাত্রে ফুটবে, সেই ভেবেই কিন্তু আমি এক প্রকার ছাদেতে চলে এসেছিলাম। ড্রাগন ফলের কাছে এই ফুলটাকে দেখে আমি রীতিমতন সত্যি একটু অবাকই হয়েছি। যেহেতু দিনের বেলা ড্রাগন গাছে ফুল একদমই দেখা যায় না বা ফোটে না বা ফুটন্ত অবস্থায় থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমি ড্রাগন ফলের গাছে এই ফুলটাকে দেখে সত্যি অনেকটা ভীষণই অবাক হয়ে গেছি। এই মুহূর্তে এখনো কিন্তু বেশ ভালোই ধুলোর মতন ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগারে। সকাল থেকে বৃষ্টি একদমই কম হচ্ছে না। যাই হোক, দিনের বেলা ড্রাগন ফুল দেখে আপনারা ঠিক যেমনটি অবাক হয়েছেন আমিও কিন্তু ঠিক তেমনই অবাক হয়েছি। এবারে আপনাদেরকে দেখাই যে নিচের দিকে যে ফলটা হয়েছিল সেই ফলটা ঠিক কিরকম ভাবে আমি পরিচর্যা করব বা ফলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি ঠিক কি করব। ড্রাগন গাছে যখন ফুলটা ফুটে যাবে, ফুল ফুটে যাওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর সামনের দিকে যে ফুলটা থাকবে সেটা যখন একটু নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে, তখন কিন্তু ফুলটাকে এরকম ভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে অনেক সময় অনেক পোকা পিঁপড়ে থাকে যেটা একদমই ফলটাকে নষ্ট করে দেয়। যেহেতু আমার এই ড্রাগন ফলের গাছটাতে প্রায় আমি অনেকগুলো ফলই বাঁচাতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু আমি একটু সাবধানতা বজায় রেখেই চলার চেষ্টা করছি। আর দেখুন, আমার এই ড্রাগন ফলের যে শুকনো ফুলটা রয়েছে এই গাছে, সেই ফুলের মধ্যে কিন্তু নিচের দিকে একটা ছোট্ট শুঁয়োপোকাও রয়েছে, যেটা আমি ফুলটাকে ভালো করে দেখার পরে কিন্তু বুঝতে পারলাম। যাই হোক, কদিন ধরে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু সন্ধ্যেবেলা বলুন আর সকালবেলা বলুন, যাই হোক কিন্তু কিছু একটা ভাজাভুজি সবারই খেতে ইচ্ছা করে। তাই জন্য আজকে আমিও ভাবছি যে কোনো কিছু একটা ভাজাভুজি করে যাতে স্টোর করে রাখা যায় আর যখন তখন যেখানে সেখানে নিয়ে গিয়ে কিন্তু খাওয়া যায়, এমনই কিছু আমিও আজকে বাড়িতে বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আজকের থেকে প্রায় মাস খানেক আগের কথা, যখন আমার শ্বশুর প্রচুর পরিমাণে এই ছোট ছোট আলুগুলো এনেছিল। এগুলো একদমই ছোট ছোট আলু, যেগুলো দিয়ে ওই চিপস বানানো যাবে এরকম ধরনেরই কিন্তু আলুগুলো দেখতে লাগছে। এই ছোট ছোট আলুগুলো কিন্তু প্রায় অনেক দিন আগে নিয়েছিল, যেগুলো এখনো পর্যন্ত শেষ করা হয়নি। আর আমি প্রায় সময় বলে থাকতাম বাড়িতে যে এই আলুগুলো শুকিয়ে কিন্তু চিপস বানানোর জন্য তৈরি করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না বলে হঠাৎ করে একদিন ফোনে দেখলাম যে না, এরকম করে আলু কেটে এগুলোকে চিপস বানানো হচ্ছে। তো আমিও সেই মতন বেশ কয়েকটা ছোট ছোট আলু নিয়ে বসে বললাম কাটার জন্য। আর একদমই খুবই পাতলা করে কিন্তু এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এতটাই পাতলা করে কাটতে হবে যাতে এবার ওবার সমস্ত কিছু কিন্তু দেখা যায় ঠিক ওই নেটের মতন। এবারে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে আলুর যে কষটা ছিল সেটা কিন্তু একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে। এরপর আলুতে কিছুটা জল দিয়ে আমি 20% সেদ্ধ হওয়ার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা কাপড় নিয়েছি, যে কাপড়টার মধ্যে আলুগুলোকে তুলে একে একে ছেঁকে নেবো। এখানে আমি নরম সুতির কাপড় কিন্তু ব্যবহার করেছি। আর অন্যদিকে কিন্তু আমার আলুটা, মানে যে আলুটা আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম 20%, সেটা কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। শুধু ওপরে একটু এরকম ফেনা ফেনা উঠে গেলে একটু ধোঁয়া ছাড়লেই কিন্তু এই আলুটাকে নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিয়ে। 20% সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে কিন্তু গরম জল থেকে তুলে একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিতে হবে। আপনারা যদি পারেন ফ্রিজের ঠান্ডা জলে দেবেন অথবা রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেই জলের মধ্যেও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম সঙ্গে সঙ্গেই করতে হবে। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে যে আমি ঠিক কতটুকুনি পাতলা করে কেটেছি, আর আপনাদেরকেও কতটুকুনি ঠিক পাতলা করে কাটতে হবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এই পর্যায়ে দেখে। এরপর আলুগুলোকে ঠান্ডা জলে দিয়ে কিন্তু বেশ ভালো করে আলুর যে আঠা একটা ভাব আছে সেটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, জল ঝরিয়ে একেবারে শুকনো করার জন্য। এখানে আমি যে প্রথমে সুতির কাপড়টা বিছিয়ে রেখেছিলাম সেই শুকনো সুতির কাপড়ের মধ্যে কিন্তু আলুগুলোকে এরকম একটা একটা করে সমস্তটা বিছিয়ে দিচ্ছি। ঠিক আমি যেমন করে করছি তেমন করেই করবেন, তবে কিন্তু আলুটা শুকোতে অনেকটা সুবিধা
সুবিধা হবে আপনাদেরও। আমি যখনই বাড়িতে এরকম ছোট ছোট আলু আনতে দেখতাম কিনে, তখনই কিন্তু আমার মনে হতো যে এই আলু দিয়ে কিভাবে খাস্তা খাস্তা চিপস বানানো যায়, না শুকিয়ে মানে খুব চটজলদি কি করে বাড়িতে বানানো যায় চিপস, আমি কিন্তু সেটাই সবসময় ভেবে থাকতাম। অথবা আলু দিয়ে খাস্তা খাস্তা কিছু কি করে কি বানিয়ে স্টোর করে রাখা যায়, সেগুলো কিন্তু আমি প্রায় সময় ভেবে থাকতাম। আমার কিন্তু এগুলো বানাতে খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে আমার কিন্তু সমস্ত আলুগুলো আমি শুকনো কাপড়ের উপরে বিছিয়ে দিয়েছি, আর অন্যদিকে আরো একটি শুকনো কাপড় নিয়েছি, যেটা দিয়ে চেপে চেপে এর যে ভিজে ভাবটা আছে সেটা সম্পূর্ণটা শুকিয়ে নেব। ঠিক আমি যেমন করে করছি তেমন করেই করবেন, তবে কিন্তু খুব দ্রুত এর জলটা শুকিয়ে যাবে আর আলুগুলো একদমই শুকনো হয়ে যাবে, কোন রকম কোনো কষ্টও হবে না। আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে কাপড়টাকে বিছিয়ে নিয়ে ওপরে দিয়ে চাপ দিচ্ছি, কিন্তু যাতে জলটা পুরো শুষে কিন্তু কাপড়ের মধ্যে চলে আসছে সম্পূর্ণটা। এদিকে আমার কাপড়ের সাহায্যে চাপ দিয়ে দিয়ে আলুগুলো সম্পূর্ণটা শুকানো হয়ে গেলে, অন্যদিকে আমি এই চিপসগুলোকে মানে আলুর ভাজা চিপসগুলোকে কিভাবে খাস্তা তৈরি করব সেই প্রসেসটাই কিন্তু তৈরি করলাম। এখানে কিছুটা জলের মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতন লবণ গুলে নিয়েছি খুব ভালো করে। আর অন্যদিকে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। বেশ ভালো পরিমাণে কিন্তু তেলটাকে গরম করতে হবে, যাতে একটুও তেলটা ঠান্ডা না থাকে। যতক্ষণে আমি জলের মধ্যে 2-3 চামচ লবণ করলাম, ওদিকে তেল গরম করতে দিলাম, ততক্ষণে কিন্তু আমার এই কেটে রাখা শুকনো আলুগুলো কিন্তু আরো বেশি ভালো শুকিয়ে গেছে। আর দেখে ঠিক বুঝতেও পাচ্ছেন কতটুকুনি পাতলা হয়েছে। যে কাপড়ের মধ্যে যে ছাপা যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো কিন্তু এই আলুর মধ্যে ফুটে উঠছে। খুবই সুন্দর কিন্তু আলুগুলো কাটা হয়েছে। আপনি যত পাতলা করে আলু কাটবেন তত কিন্তু আলু চিপসগুলো খাস্তা হবে। এদিকে কিন্তু যেই তেলটা গরম করতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো পরিমাণে গরম হয়ে গেছে, আর একসঙ্গে আমি অনেকগুলো আলু কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করতে থাকলাম, যাতে আলুগুলো একেবারেই লাল হতে না ধরে, একটু দেরি করে যাতে লাল হয় সেজন্য কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে উল্টে পাল্টে দিলাম এই তেলের মধ্যে। আলুগুলো যখন প্রায় 60 থেকে 70% মতন ভাজা হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন, আর একটা সুন্দর গন্ধ যখন ছেড়ে দেবে, তখন কিন্তু ওই যে গুলে রাখা যে নুন জলটা ছিল সেই জলটা কিন্তু 1 থেকে 2 চামচ মতন এই ভাজা আলুর মধ্যে ছড়িয়ে দেব। হ্যাঁ, তেলে জলে মিশলে জানি ফাটবে, ছিটকাবে, কিন্তু সেটা সাবধানতা বজায় রেখে কিন্তু 1 থেকে 2 চামচ মতন এই ভাজা আলুগুলোর মধ্যে মানে অর্থাৎ ওই তেলের মধ্যে দিয়ে দেব ছড়িয়ে। যেহেতু আমিও এই আলু চিপসটা একদমই প্রথমবার করছি, তার জন্য কিন্তু প্রথম রাউন্ডের চিপসগুলো একদমই দেখতে ভালো হয়নি, আর এগুলো কিন্তু ভালো খাস্তাও হয়নি। তার জন্য আমি দ্বিতীয় রাউন্ডে মানে আবার সেকেন্ড টাইম চেষ্টা করলাম। একটু বেশি পরিমাণে আলু দিয়েছি তেলের মধ্যে, যাতে করে ওই লবণ জলটা 2 থেকে 3 চামচ দেওয়াতে একেবারে পুরো এর সঙ্গে মিলমিশ খেয়ে যায়। যখন দেখলাম আলুটা আবারও 60 থেকে 70% ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি আবারও একটু ভয়ে ভয়ে সাবধানতা বজায় রেখে 2 থেকে 3 চামচ মতন লবণ জল এর মধ্যে বারবার করে ছড়িয়ে দিলাম। একটা ইনফরমেশন দিতে আমি সত্যি একদমই ভুলে গেছিলাম, যেটা কিন্তু না দিলে একদমই নয়। যখন এই লবণ জলটা ছড়াবেন তখন কিন্তু গ্যাসের যে ফ্লেমটা মানে ওই আঁচটা কিন্তু সম্পূর্ণটা একদম কমিয়ে লো ফ্লেমে দিয়ে রাখবেন। আর দেখবেন ঠিক এরকম ফুলে, ঠিক যেরকম ফুচকা টাইপের হয় সেরকম টাইপের কিন্তু এই আলুগুলো ফুলতে থাকবে। এটাকেই দেখে বোঝা যাবে যে না, এটাই হচ্ছে অরিজিনাল আলু চিপস তৈরি হচ্ছে। ঠিক এই একই পদ্ধতিতে যদি আপনারাও চিপসগুলো তৈরি করেন এরকম নুন জল দিয়ে একটু সাবধানতা বজায় রেখে, তবে কিন্তু প্রত্যেকটা চিপস আপনাদের খাস্তাও হবে আর এরকম ফুলবে, আর খুবই সুস্বাদু লাগবে খেতে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোবে। বিশ্বাস করুন, আমি এই পর্যায়ে যখন চিপসগুলো তৈরি করছিলাম তখন এর মধ্যে থেকে একটা খুবই সুন্দর গন্ধ বেরোছিল, যেটা দেখে আমি আর একদমই সহ্য করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল যে কখন একটা তুলে টুক করে গালের মধ্যে ভরে দেব। এই নুন জল দিয়ে ভাজার কারণে কিন্তু এই আলু চিপসগুলো একটুও নুন কম মনে হচ্ছিলই না, সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটুকুনি খাস্তা হয়েছে এই চিপসগুলো। বেশ, তবে এই চিপসগুলো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।